আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও আমি চলে আসলাম আজ লাইভে। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, শুনছেন, উপভোগ করছেন আমাদের এই কবির কবিতা অনুষ্ঠান, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম ও ভালোবাসা। আমার সাথে আছেন আপনারা, আর আপনাদের সাথে আছি আমি, নুরুন নাহার হিলা। তাহলে আজ আমার সাথে থাকুন, আমার সাথে থেকে এই কবির কবিতা অনুষ্ঠানটি আপনারা উপভোগ করুন। আসলে আমার ৯টায় ঢুকতে চেয়েছিলাম, ৯টার একটু বেশি বেজে গেল। তার কারণ বিদ্যুৎ ছিল না বলেই সমস্যাটা হয়ে গেল। তারপর আবার চলে আসছে। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকের যে কবি আছেন, যে কবিকে নিয়ে আজকের যে পথ চলা কথা বলা, এই কবি প্রচার বিমুখ। এমন একজন কবিকে নিয়ে আমি কথা বলছি। আমি খুলনা থেকে, খুলনার এক কবি প্রচার বিমুখ। আমি কবির কথা আপনাদের সামনে তুলে ধরি। প্রচার বিমুখ কবি নাসির আহমেদ, খুলনা শহরের নাসির আহমেদ। কবি নাসির আহমেদ একজন প্রচার বিমুখ মানুষ। পিতা মরহুম A.K. মকবুল আহমেদ, মাতা মরহুম বেগম সাহারা আহমেদ। দুই ভাই এক বোনের মধ্যে নাসির আহমেদ ছোট। জন্ম খুলনা শহরে, এখানেই বেড়ে ওঠা, পড়াশোনা। পেশায় তিনি ব্যবসায়ী, আর নেশায় লেখালেখি। আদি নিবাসের কথা বলতে গেলে ভোলা জেলার ভেলুমিয়া গ্রাম। জমিদারি আমলে স্থানটি চরচন্দ্র প্রসাদ নামে পরিচিত ছিল। পিতা A.K. মকবুল আহমেদ সরকারি চাকরিজীবী ছিলেন। পিতার চাকরির সুবাদে নাসির আহমেদ দেশের বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছেন, আর অভিজ্ঞতার ঝুলিতে মননের রসায়ন সংগ্রহ করেছেন। নাসির আহমেদের পিতা খুলনা সাহিত্য অঙ্গনের একজন প্রবীণ ও বিশিষ্ট গুণী কথা সাহিত্যিক হিসেবে বিবেচিত। পিতার হাত ধরে ও অনুপ্রেরণায় পুত্র সাহিত্যের জগতে প্রবেশ করেন। জাতীয় ও স্থানীয় দৈনিকে নাসির আহমেদের অগণিত লেখা প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত গ্রন্থ 10খানা। আমি একে একে সেই 10খানা বইয়ের নাম আমি বলে যাই। আহুত আর্তনাদ, অকুণ্ঠ অবসর গল্পগ্রন্থ, ঝুম বৃষ্টি যেন মর্গের আওয়াজ, অন্তরালে একা কাব্যগ্রন্থ, রোদ ভেঙে ছায়া ঝরে কাব্যগ্রন্থ, চোখের পাতায় কবিতা যখন, সংলাপ কথোপকথন, ধাবিত সময় প্রবন্ধ ও কলামের সমন্বয়ে রচিত, ত্রিবর্ণা জ্যোৎস্না চা, মুক্ত গদ্য, বিশ্বাসঘাতক নীলজল ভিখারি, গদ্য পদ্য সহযোগে পাঁচমিশালি লেখা। খুলনার খণ্ড খণ্ড ইতিহাস ও রকমারি ভাবনা, ইতিহাস ভিত্তিক গ্রন্থ। সম্প্রতি তিনি ইতিহাস ভিত্তিক গ্রন্থ, সুপ্রিয় সুধীমণ্ডলী, বলার অপেক্ষা রাখে না, সম্প্রতি তিনি খুলনার সাহিত্য প্রতিভাবান ব্যক্তিদের জীবনালক্ষ্য নিয়ে বড় ধরনের লেখায় হাত দিয়েছেন। ইচ্ছে রয়েছে খুলনার অতীত এবং বর্তমান নানাবিধ বিষয় নিয়ে ইতিহাস সম্পর্কিত লেখা তৈরি করবেন। নাসির আহমেদের ছোট গল্প ও মুক্ত গদ্যের দৃষ্টিভঙ্গি যথেষ্ট সমাদৃত। নবীন সাহিত্য সংগঠন ও নবাগতদের সব সময় তিনি সাদরে গ্রহণ করেন এবং উৎসাহ জুগিয়ে থাকেন। নাসির আহমেদ এক পুত্র সন্তানের জনক। তিনি কবি, গল্পকার, সাহিত্যিক, ইতিহাসবিদ, প্রাবন্ধিক, কলামিস্ট, বহু গুণে গুণান্বিত, যাকে বলে একই অঙ্গে অনেক রূপ। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি। তিনি সাফল্যের চূড়ায় পৌঁছাক
তার মনোবাসনা পূর্ণ হোক, এই আমাদের কামনা। সুপ্রিয় সুধীমণ্ডলী, এমন একজন মানুষ যে সে চুপ থাকবে, তার কথা কেউ জানবে না, এটা কি হয়? আপনারাই বলুন। সুধীমণ্ডলী, আমি দেখতে পাচ্ছি এখানে রহমত আলী ভাই চলে এসছেন, তারপর ইমরান মাহমুদ প্রত্যয় রাজশাহী থেকে। আমার খুব খুব ভালো লাগছে যে আপনারা এসছেন। ইমরান লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ইমরান, কেমন আছো তোমরা? ভালো লাগছে তুমি আসছো। আমার দাদু ভাইও চলে আসছেন সুদূর ইয়ে থেকে। উনি দেশের বাইরেই থাকেন, দেশের বাইরের থেকে চলে আসছেন আমাদের সাথে। জানি না আমাদের কবি এই লাইভ দেখছেন কি না, তবে আমি আরও একটা কথা জানিয়ে দিই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, এবং এর পরেও লাইভ শেষ হওয়ার পরেও আপনারা দেখবেন, শুনবেন, উপভোগ করবেন। মেহেদি হাসান নাহিদ চলে এসছে। অনেক দিন পরে লাইভে জয়েন হলাম। অসংখ্য ধন্যবাদ দাদু ভাই, লাইভে জয়েন করছো, থাকো, অবশ্যই সাথে থাকো, শেষ পর্যন্ত সাথে থাকুন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের ভালো লাগে আমি তখনই বুঝবো যখন দেখবো আপনারা শেয়ার করেছেন। আমি সকলকে একটা কথা জানিয়ে রাখতে চাই, আমি যে লাইভটা করছি, আজ বাদে কাল আমি মারাও যেতে পারি। তো আমি চাই, আমি যে কয়দিন আছি, আমি প্রতি সপ্তাহে 2 জন কবিকে নিয়ে আমি কবির লেখা পাঠ করব, যে কোনো জায়গার কবি। অনেকে বলছেন যে কেন আমাদের কবিতা নিচ্ছেন না, কেন? অবশ্যই নিব আপু, ভাইয়া, আপনাদের সকলের কবিতা নিব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমি প্রতি সপ্তাহে 2 জনের কবিতা পাঠ করব। আমি আবৃত্তি পারি না, পাঠ করব। অন্তত তাদের সম্পর্কে একটু আমি মানুষের সকলের সামনে পরিচিত অবশ্যই আছেন, তারপরও আমি অন্তত ফেসবুকে আমার লাইভে এসে সকলের সঙ্গে একটু পরিচিত করানোর জন্য। যেমন এই নাসির আহমেদ কিন্তু প্রচার বিমুখ মানুষ, তারপরও আজ আমি তাকে এই লাইভে নিয়ে এসেছি। আমি চলে যাই নাসির আহমেদের লেখায়, আমি চলে যাই। আসলে নাসির আহমেদ এমন একজন মানুষ যে নিজেকে কখনো তিনি তুলে ধরতে চান না। নাসির আহমেদের কিছু কথা আমি বলি, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমার সাথে থাকুন। হঠাৎ এক টুকরো কালো মেঘ এসে ঢেকে ফেলল মধ্যাহ্নের প্রখর তেজদীপ্ত সূর্য তরণটাকে। এমনটা কেন হলো? কী কারণে অকস্মাৎ এমন দৃশ্যের অবতারণা কেন? বিজ্ঞানীরাই হয়তোবা সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। আমি আমার মতন করে যা কিছু দেখি, চিন্তা করি, অনুভবে যতটুকুন আসে সেভাবেই পাঠকের কাছে তুলে ধরি। এটাই হচ্ছে নাসির আহমেদ। সামান্য কথায় তিনি কত দূর কীভাবে দিলেন, কীভাবে করেন, তাই আপনারা শুনলেন যে সে কোথায় সামান্য একটু কথা কিন্তু অনেক বড় কথা বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আছেন আমার সাথে, আর আমি আছি আপনাদের সাথে, নুরুন নাহারিরা। আমি নাসির আহমেদের আর একটা লেখায় চলে যাই। দুঃখ পোয়াতি মানুষের কথা। কি দারুণ শিরোনাম! দুঃখ পোয়াতি মানুষের কথা। কলমে নাসির আহমেদ। নদী ডেকেছিল একদা, কান পাতলে শুনতে পেতে, চোখ মেলে যখন দেখলে সাহেব এক হাতে কচুরিপানা ফুল, আর এক হাতে কাদামাটি পচে ফুলে ফেপে গলিত লাশ। দুঃখ এমন করে পথই হয়, জানা ছিল না তোমার। সেই সবুজাভ গ্রামের কথা বলছি, এক চিলতে সরু মেঠো পথ, সুখগুলো ভাগাভাগি ছিল।
কচি ডাব, সিঁদুর বর্ণের আম, দুধেল, জামরুল, গানের বরজ সব ফেলে চলে এলাম তোমাদের গড়া সাইক্লোন সেন্টারে। ধান স্বপ্ন উধাও, শূন্য হাত। ছেলেবেলায় পণ্ডিতিমশাই শিখিয়েছিলেন কেমন করে অঙ্কের ফলাফল মিলাতে হয়। খড়ের গাদা হতে কিছুটা খড় বলদ গরু দুটোকে নিয়ে সঙ্গে বিধবা মা বউ পোলাপান হাজিরা দিয়েছি গো সাহেব। আমাগো গ্রামের কথা লিখব, এবারে গ্রামের কথা লিখবা। মুসিবতের খবর। আরে আরে ও সাংবাদিক ভাই, নাও একখানা ফড়ক তোলো, তোমাদের অক্লান্ত পরিশ্রম সার্থক করো। ও সাংবাদিক ভাই, আসুন, ত্রাণ নেতা আসুক, ভাগে পাই বা না পাই, লাল নিশান একটা ওরাও দেখিনি। ও সাংবাদিক ভাই। এইটাই হচ্ছে নাসির আহমেদ। কি দারুণ কথা। আসলে তার যে লেখার শিরোনাম দেখলেই ভালো লাগে, দুঃখ পথই মানুষের কথা। আমরা কি সত্যি মানুষের দুঃখ কষ্ট আমরা সবাই বুঝি না। এবার পাঠ করছি। তুমি ভালো, তখন সে খানিকক্ষণ কিছুক্ষণের জন্য বিদ্যুৎ অফ হয়ে গিয়েছিল। আমি আবারও পাঠ করব। অনেক ধন্যবাদ। দেখা যাচ্ছে মমিন ভাই আসছেন। মমিন ভাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় কবি, অসাধারণ আবৃত্তি। মমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসছেন। শ্রদ্ধেয় দুলুয়াপাও আসছেন। দুলুয়াপা আসসালামু আলাইকুম। সাথে থাকুন আপনারা। তুমি ভালো আছো কবি? আমার ইন্দ্রিয়ের প্রতিটি পদচারণ যখন মাথায় খুলির ভিতরে ঢুকিয়ে দেই, তখন সে খানিক সময় বেষ্টন করে অতঃপর অদৃশ্য চলিত শক্তি নিয়ে তোমার দিকে ধাবিত হয়। হাতে হাত, চোখে চোখ, কি মধুর সময় আমার স্বপ্নগুলো ক্রমশ ভগ্নাংশে রূপ নিতে হঠাৎ আড়াআড়ি হয়ে ঝুঁকে পড়ে। আমি ফুল আঁকতে চাই, সে পাথর হয়ে যায়। রীতিমতো বনিবনা নেই, শিল্পের ধারায় বিস্ময়ে তাকিয়ে থাকি। অসংখ্যিত মুখ, অজস্র দীর্ঘশ্বাস, চক্র বলে বলিয়ান আড্ডার স্থানে হুট করে বসে। এঁকে আবার নতুন মোড়ে অন্যত্র গমন। কোথা হতে রং ঠুকরে একটা দ্বারকাক ভর দুপুরে শুধু কাক বলে কলেবরে ডাকতে থাকে। এই জীবনবোধের গভীরতায় তুমি ভালো আছো কবি? না, আসলে এভাবে ভালো থাকা যায় না। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমি আজ পাঠ করছি কবি নাসির আহমেদের লেখা কিছু গল্প, কবিতা। তার লেখা আমি পাঠ করছি। এখানে চলে আসছে আবুল হাসান গাজী, অনেক ধন্যবাদ। সিরাজুল ইসলাম মন্টু, শুভেচ্ছা নিরন্তর। অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা। আফরোজা রোজি চলে আসছেন, অনেক ধন্যবাদ রোজি আপু। সবাই আসছেন, সাথে থাকুন। আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা কিন্তু কেউ লিখছেন না। এবার কবি নাসির আহমেদের দুটি অনুগল্প। নাসির আহমেদের একটা অনুগল্প আমি পাঠ করছি। পাখি। আমি যে মেয়েটাকে চিনি, সে একটা পাখি পুষত। পাখিটার নাম রেখেছিল নবান্ন।
এই নামে ডাকলে সাড়া দিত তাৎক্ষণিক। একদিন পাখিটাকে হাতের মুঠোয় খাঁচা হতে বের করে এনে তারপর দুহাত প্রসারিত করে আকাশে উড়িয়ে দিল। পাখিটাকে ফিরে পাওয়া আশায় সাময়িকভাবে মুক্তি দিয়েছে নাকি চির মুক্তি দিয়েছে? সে কি পাখিটা ফিরে আসার জন্য অপেক্ষা করবে? পাখিটা কি নিজের ইচ্ছায় তার কাছে ফিরে আসবে, নাকি তাকে ছেড়ে চির বিদায় নিয়ে উড়ে যাচ্ছে? পাখিটা বন্ধনের মধ্যে মুক্তির আনন্দ পেতে চেয়েছে। কখন? মুক্তির আনন্দ পেতে কিংবা বন্ধনের মধ্যে কোনটার স্বাদ কেমন? আক্রমণাত্মক এই অন্তর্ধানের শেষ রহস্য কোথায়? পাখি এবং মেয়েটা কোনো দিনও জানবে না এর রহস্য কোথায়। কি অসাধারণ কথা! আসলে পাখি ছেড়ে দিলে কি আর সে পাখি কি ফিরে আসে? খাঁচায় বন্দি পাখি যদি আমরা ছেড়ে দেই তাহলে আর কখনো ফিরে আসে না, এটাই স্বাভাবিক। দেখা যাচ্ছে রেজাউল ইসলাম এসছেন যশোর শহর থেকে। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি আসছেন, আমাদের সাথে থাকুন, কবিতা পাঠ করছি, উপভোগ করুন। সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনারা শুনছেন কবির কবিতা অনুষ্ঠান। কবির কবিতা অনুষ্ঠানে আমি আজ পাঠ করছি নাসির আহমদের কবিতা, গল্প, তার লেখা। যিনি প্রচার বিমুখ তাকে আমি সবার সামনে তুলে ধরছি। আমি আরেকটি অনুগল্প পাঠ করছি। ধার্য হিসাব। অফিস পিয়ন মফিজ প্রথমে ভ্যাবাচ্যাকা খেলেন, তারপর বিষম, এখন হিক্কা উঠছে, আবার ফাঁকে ফাঁকে দাঁত কেলিয়ে হাসছে। দেখে সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঘটনা কি? অফিস পিয়ন, স্যার, ফিসফাস করে নাকি জোরে বলুম? সাহেব অফিস পিয়ন মফিজকে একটু সাহেবী আচরণে টাইট দিয়ে রাখেন। ওকে খুবই দরকার। অফিসের কে কোথায় কি করছে, কোন ফাইলে কত লেনদেন ধার্য করা হয়েছে, সমস্ত তথ্য পাওয়া যায় নিজস্ব ভাষাতেই, এবং মধ্যম পর্যায়ে স্বরে বলবে, আফটার অল এটা অফিস। যে স্যার যে, তয় ভয়ে কমু নাকি নির্ভয়ে কমু? ভয়ে ভয়ে কিসের কথা? আমি তোমাদের বস হলেও মানুষকে আমি কখনোই ছোট চোখে দেখি না। তুমি নির্ভয় বলো। স্যার, একটুখানি কাছে আইয়া কই, সিক্রেট কিছু হলে অবশ্যই কাছে এসে কও। স্যার, কইছিলাম কি, রোজা তো শেষ হইয়া আইছে, অফিসও আগামী সপ্তাহ পর ছুটি হইয়া যাইবে আনে। তোফায়েল সাহেবের ফাইলটার জন্য টেহা আনছিল, আপনি কইলে ভিতরে পাঠাই। এক কাজ করো, বোঝো তো রোজা পবিত্র মাস, হাতে দেওয়ার দরকার নেই, ড্রয়ারে দিতে বলবে, খুলে রাখলাম কিন্তু। আচ্ছা স্যার, আচ্ছা, কোনো সমস্যা নাই স্যার, আপনি যেমন কইবেন চাইবেন স্যার, আমি তাহলে পাঠালুম স্যার। আসলে রমজান মাস, তারপরও তাদের উপরি খেতে হয়, এটা হচ্ছে কথা। কি আর করা। এখানে
আফজাল হোসেন আসছেন, অনেক ধন্যবাদ। মোল্লা তমজিদ হোসেন আসছে, অনেক ধন্যবাদ। আফজাল হোসেন লিখেছেন জয়েন করলাম, অনেক অনেক ধন্যবাদ জয়েন করেছেন বলে। অবশ্যই আসছেন, থাকুন আমাদের সাথে, লাইভটা উপভোগ করুন। মোল্লা তমজিদ হোসেন লিখেছেন চমৎকার উপস্থাপন, অনেক ধন্যবাদ। শামিমা আপু আসছেন, ইভা আপু আসছেন, আশরাফুন্নেসা দুলু আমার শ্রদ্ধেয় আপা। আমি ওনার কথাও আপনাদেরকে বলবো একটু পরে। যিনি শিশু সাহিত্যিক হিসাবে বাংলাদেশ কেন বাংলাদেশের বাহিরে অনেক পরিচিত। আপা লিখেছেন দেখছি হীরা, কিন্তু মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে, অনেক শুভেচ্ছা। আপা ওই হয়তো বিদ্যুতের সমস্যা, তার জন্য। আপনি আসছেন, খুব ভালো লাগলো। এভাবে যদি আমরা রমজান মাস, এটাও কিন্তু আসলে আমরা মানি না, আমরা বলে বলছি, তার কারণ এটাই এটাই হচ্ছে, এটাই হয়। এবার আমি একটা রম্য গল্প আমি পাঠ করছি, নাসির আহমদের লেখা রম্য গল্প। রম্য, বাই বাই। গল্পের শিরোনাম বাই বাই। মাছের বাজারে এক বিদেশি ঘোরাঘুরি করছে, আর মাছওয়ালারা যে যার মতো করে বলছে, লন স্যার লন, মাছ লন, বালা মাছ আছে স্যার, বালা মাছ, দামও সস্তা। কিন্তু বিদেশি সাহেব কোনো মাছের দাম জিজ্ঞেস না করে সরাসরি মাত্র দুটি ইলিশ মাছ নিয়ে নিয়ে বসে থাকা একটা লোকের দিকে লক্ষ্য করে এগিয়ে গেল এবং তার কাছে গিয়ে হাত উঁচু করে জানতে চাইল, হাউ মাছ? মাছওয়ালা ক্ষয়ে যাওয়া পান খাওয়া কালো দাঁতগুলো বের করে বললেন, যে স্যার, যে স্যার, একদম টাটকা ইলিশ, মোর পুকুরের। বিদেশি সাহেবের সাথে থাকা দোভাষী বুঝিয়ে দিলেন, তোমাকে স্যার জিজ্ঞেস করছেন মাছের দাম কত? মাছওয়ালা একবার মাছের দিকে আর একবার দোভাষীর চোখের দিকে তাকিয়ে বুঝে গিয়েছেন কেমন দাম হাঁকা যায়। মাত্র ৩,০০০ টাকা স্যার, মাত্র ৩,০০০ টাকা। হালকা ধমকের স্বরে দোভাষী পুনরায় বললেন, এই দুটো মাছের দাম ৩,০০০ টাকা হয় নাকি? যাও, দুটো মাছ ২,০০০ টাকা নিও। সাহেব সাহেব সাহেবকে ম্যানেজ করে ২,০০০ টাকা মাছের দাম দিতে বললেন। এতে সাহেব বেজায় খুশি, মাত্র ২,০০০ টাকা দুটি ইলিশ কিনতে পারলেন। এবার মাছওয়ালা আর দোভাষী ভাগাভাগির পালা। মাছওয়ালা ১২০০ টাকা রাখলেন আর দোভাষীকে ৮০০ টাকা দিলেন। ইংরেজ সাহেব বাজারে অন্যত্র চোখ ফিরিয়ে নিতেই চোখের পলকে দুর্নীতির কাজটি ঘটে গেল। সাহেব হাসি মুখ নিয়ে মাছওয়ালাকে বললেন, বাই বাই। মাছওয়ালা বলল, স্যার, মোরা স্যার ভাই, এক ওই বাড়িতে থাকি, তয় মোগো কিন্তু ভাইয়ের অভাব নাই। শালার বোকা, কি কামটা ঘটছে তুই ওটের পাইও নাই, তোর লগের ডাও মোর ভাগাভাগি ভাই, ভাগির ভাই। বাজারের নানান কোলাহলের ভিতরে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছেন সাহেব আর তার দুই মোসাহেবি দুজন। কি চমৎকার কথা! আসলে আমরা লোভ সামলাতে পারি না। এই যে কাজগুলো হয়, এই লোভটা আমরা সামলাতে পারি না। মাছ কেনার জন্য সাহেবকে নিয়ে গেছেন বিদেশি মানুষ, বাংলা কথা বোঝেন না, সেখানেও আমরা এভাবেই চাটুকারিতা করি। আসলে এই ধরনের কাজই আমাদের হয়ে থাকে। আমি যে কটা লেখা পাঠ করলাম নাসির আহমেদের, আজকের লেখক, কবি, সাহিত্যিক, ওনার লেখায়, প্রতিটা লেখায় বাস্তবধর্মী লেখাই পাঠ করলাম। সঞ্জয় কুমার মল্লিক এসছেন, সঞ্জয় অসংখ্য ধন্যবাদ। সঞ্জয় লিখেছেন, আচ্ছা, স্লো কানেকশান বুঝতে পারছি।
ধন্যবাদ, শুভকামনা, সবসময় দারুণ ভালো উপস্থাপনা। সঞ্জয়, আসছো, সাথে থাকো। সুপ্রিয় সুধীমণ্ডলী, আমি আজ পাঠ করছি আজকের কবি নাসির আহমেদ। আপনারা উপভোগ করছেন কবি কবির কবিতা অনুষ্ঠান। কবির কবিতা, গল্প, কবি এবং সাহিত্যিক সকলের আমি সপ্তাহে 2টা করে প্রোগ্রাম করতে চাই এবং 2 জনের লেখা আমি পাঠ করব। প্রতিবারই একজনের লেখা আমি পাঠ করব। আপনারা এতক্ষণ উপভোগ করছেন, আমার সাথে আছেন, আমার সাথে থাকুন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনারা যত লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমি বুঝবো আমাকে অতটা ভালোবাসেন। এবারে লেখাটা আবিষ্কার। বেবাক ভুল ফুল হয়ে ফুটতে পারে কোনো এক সময়। নুনে ভুল করলে সব মাটি। পকেট শূন্য তবুও পেতে পারি সদাই পাতি। যদি থাকে সম্পর্ক বিবিধ বিষয়। যখন কেবলই ঝিমোতে থাকে মাথায়, তখন তুমি দ্রুত তালে হেঁটে যাও আমার কবিতার খাতার কাছে। অর্ধ চাষের জমিন, হালের বলদ যেমন তেমন পড়ে থাকে। তৃষ্ণার ধকল সামাল দিতে কলমের কালি জল মনে করি। আজলা ভরে করি পান। যদি আজকে রাতে ওঠে পূর্ণিমা, গোমড়া মুখে ঠোঁটের ওলান ফেটে হাসি শোভিত হতেও পারে। সেই আশায় বিনিদ্র রাত হয় ভোর। জানো, মাঝে মধ্যে ভাবি কবি মানে কি? শব্দের এলাচি গাছ, বুননের কৃষক নাকি? নাদান নাবিক সমুদ্রের তুষের আগুন, কারবালার কপাল। ঘাতক সভ্যতার শর্ত মানতে অবাধ্য শ্বেত কবুতর। ব্যাধির আঁচড়ে ক্ষতবিক্ষত দেহ। চলো গবেষণাগারে যাই, কবিকে করি আবিষ্কার। আসলে কবি আবিষ্কার করতে গেলে এভাবেই আবিষ্কার করতে হবে সব জায়গায়, বিভিন্ন জায়গায়। একজন সেদিন কথা বলল, উনি লেখাপড়া একদমই জানেন না, কিন্তু তার লেখা ঠিক বলবো না, তার যে কথা, তার যে গান, আমি সত্যি অবাক হয়েছি, হতবাক হয়েছি তার লেখা শুনে, তার কথা শুনে। সুপ্রিয় সুধীমণ্ডলী, আজকের কবি নাসির আহমেদ। আপনারা সাথে ছিলেন, সাথে আছেন, সাথে থাকুন। মুক্ত গদ্য অল্প স্বল্প। নেই এর ভুবন ভাঙ্গার। এ শহরের আজব স্বীকৃতি যে মানসিক যন্ত্রণার কারণও হতে পারে। কাকে বোঝাবো, কেমন করে বোঝাবো? হতভাগা বাড়ি চল। 1 ঘন্টা ঢিল মেরে কোনো লাভ নেই। দরজার টোকা দিবি, ভিতরে মানুষ কোথায়? প্রতিবাদের আজব উদ্ভিদ অঙ্কুরিত হয়ে মাথা তুলতেই স্বপ্ন সুখের আশা দেখিয়ে গোড়ায় করাত হালুম করে ঝাঁপিয়ে পড়বে। যতই মরিয়া হয়ে উঠ না কেন, মন্ত্র সুদৃশ্যমান হবে। পরম আহ্লাদী ভাগ্যে শেষমেশ তোষামোদীদের জুটে যায়। মন দিয়ে শোনো আমার কথা, বোঝার চেষ্টা করো। এখানে উলুবনে মুক্তদানার ছড়াছড়ি, গাড়ি বাড়ি নারী আরও কত কি, যশ খ্যাতি, কোনটা আসল কোনটা নকল বোঝা মুশকিল। চাষির চোখে দেখার কেউ নেই। অযথা প্রশ্ন করা বাদ দিয়ে অলস মুখে শুয়ে থাকো, সেও ভালো। বিনা দোষে দুষ্টু শক্তির বোঝা বইতে কেন চাও? শুধুই কোলাহল, ইটের চাপাতে অজ্ঞাতনামা, ঘাসের আর্তনাদ শোনার মতন মন খুঁজে পাবে না এখানে।
দুর্বিনীত মানুষের পক্ষে মলাট মানুষের অভাব নেই। শিশির সিক্ত ভোর দেখার জন্য অহেতু ডাকাডাকি করছো কেন বাপু? শিল্পকলা আছে, শিল্পীর তরে শোক অসম্ভব। পূর্বে কিন্তু পোড়াতে গেলে যত আপত্তি গলার স্বরে। একাকী কতবারে কত রব কাতরাবে সেও ভালো। যখন সাহসহীন কারোর নজরে পড়তে নেই, যুক্তিসঙ্গত শত সহস্র হৃদয় কথা আঁচলের গিঁটে ভরে নিয়ে নদীর স্রোতে দাও ভাসিয়ে। এমন দিন কবে আসবে কে জানে? শ্বেত বলাকা উড়ে গেলে মৃত্তিকায় ফুটবে গোলাপ পদ্ম জুঁই শেফালি বকুল। চারপাশে ভণ্ড রাজনীতির আলিঙ্গন, জরাগ্রস্ত জীবন প্রবাহ, সঞ্জীবনী সুধা সাধের পেয়ালাও সম্মুখে, নৃত্যরত রমণী ঘুঙুরের আওয়াজে কি বলতে চায়, কি বলতে চায়? আসলে অসাধারণ সব কথা। সুপ্রিয় সুধীমণ্ডলী, নাসির আহমেদ হাতে নিয়েছেন অনেক কাজ, আমরা সে কাজের কথাও জানব। পাংশু বিপন্ন নাসির আহমেদ, আলো বাতাসের অভাবে সেই সজীবতা হারিয়ে পাংশু বিবর্ণ। দুঃখকে আলো ভাবতে পারতে পারোনি, কিন্তু আমি পেরেছি। উপেক্ষা এক একঘেয়েমি হলে অন্তর্ধানের টানাপোড়েন অস্বাভাবিক নয়। মনে পড়ে একদিন শরতের স্বচ্ছ রোদেলা দিনে মাটির গাঢ় রঙে গড়িয়ে পরাজিত নয়ন জলে সংগোপনে বলেছিলাম, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমাকেই। সুই সুতোর বোনা পাখির ঠোঁটে ফুল এঁকে যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। একটা রুমাল, শুধু স্মৃতি, শুধুই স্মৃতি। পাংশু আর বিবর্ণ এখন, কুণ্ডলি পাকানো ধোয়া, অনেকগুলো তার কাটা, পেছনে নর রূপকল্প। কি অসাধারণ! অনেক আগে দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি এইটা লেখা থাকতো, যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে। অনেকে বলেছে রুমাল দিলে ভালোবাসা টেকে না, এটাও আমরা শুনেছি। এবার পাঠ করছি, সব কিছু কবিতার মতন করে সাজিয়ে গুছিয়ে লিখে পরিবেশন করতে হবে, এর পক্ষে আমি নই। কবিতার মতো রহস্যের আবৃত্তি থাকলে ক্ষতি কি? এমন আমি মুক্ত গদ্যের একজন। হ্যাঁ, সে মুক্ত গদ্যের একজন, তারপরও সে কবিতা লেখে, রম্য রচনা লেখে। সেলফ ডিসকভারি, কলমে নাসির আহমেদ। নির্জন ঘরে একাকিনী চুপচাপ। কোথায় যাব? কেন যাব আমি? চারিদিকে অহমিকার দানার তাল মিষ্টি, অবুঝ জয়োল্লাসে মেতে আছে সকলে। শরীরের ধ্বনিতে ঐক্যতানের নেই এতটুকু উচ্চারণ। খেয়ে নিচ্ছে ছন্ন ছাড়া বোহেমিয়ান সলাকলা। নির্ভাবনায় থাকি কেমন করে, সময় কেবল গড়িয়ে যাচ্ছে, সত্যোপলব্ধির সাহস পড়ছে গীত। এসো, এসো রামধনু বর্ণের সুষমা থেকে ছেঁকে নিই কতিপয় বর্ণমালা, গোলাপি আভায় তাকে ফের অনুলোপন করি। সেলফ ডিসকভারি, আমার ব্যাকুল হৃদয়। জাহানার আক্তারি আসছে, অনেক অনেক ধন্যবাদ। সেলিম আলতাপ আসছে, সেলিম অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা, আমি বলি, এখানে সেলিম আসছে, সেলিম এবং নাসির দুইজন খুলনা শহরে গল্প, তাদের যে অনুগল্প, তাদের যে গল্প সত্যি অতুলনীয়।
আমি গত কিছুদিন আগে সেলিম আলতাফের কয়েকটা লেখা পাঠ করেছিলাম, আবারও সামনে পাঠ করব সেলিম আলতাফের লেখা সেইভাবে। হ্যাঁ, সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনার সাথে আছেন, সাথে ছিলেন, সাথে থাকুন। আমি আজকের কবির কবিতা অনুষ্ঠানে আমাদের আজকের কবি নাসির আহমেদ। কবি নাসির আহমেদ এতদিন এত কিছু করেছেন, আবার হাত দিয়েছেন সুন্দর একটা কাজে। সেই কাজের সেই যে ইতিহাস, খুলনার ইতিহাস উনি তুলে ধরছেন, যত কবি সাহিত্যিক আছেন তাদেরকে তুলে ধরছেন, তাদের ইতিহাস লিখছেন। আমার জানা মতে কিছু অংশ আজকে প্রথম ধাপের শেষ হলো, তারপরে উনি আবার দ্বিতীয় ধাপ হাতে নেবেন। সাহিত্যিকদের জীবনী, ছবি ও তথ্য, এটা নিয়েই নাসির আহমেদ লিখে চলেছেন। এরপরে আপনাদেরকে জানাবো তাদের সেই কবি সাহিত্যিকদের সাথে অবশ্যই আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের খুলনা কবি সাহিত্যিকদের জীবনী, ছবি ও তথ্য সমস্ত পর্বতে একত্রিত করে প্রথম খণ্ডের এখানেই সমাপ্তির পথে এবং অবগতির জন্য জানাই আগামী দিনে জানিয়ে রাখি, এর নাম শিরোনাম করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার কবি। চমৎকার! এই বইয়ের শিরোনাম দিয়েছেন খুলনার কবি। এটা দিয়েই একটা বইয়ের মোড়ক উন্মোচন হবে। সাহিত্যিকদের জীবনালক্ষ্য। অনলাইনে আদি খুলনা শহর ও জীবন কথা নিয়ে পর্ব করবেন। একজন ইতিহাসের আলোকে তথ্য সংগ্রহ করছেন, এজন্যই ইতিহাসের আলোকে তথ্য সংগ্রহ করছেন। এখনও চলমান প্রক্রিয়া রয়েছে। আসলে উনি অনলাইনেও করবেন এবং এখন আজকে যেটা শেষ করলেন, এই কাজ চলমান। এবার আমি আপনাদেরকে জানাতে চাই আশরাফুন্নেছা দুলু, তিনি কে? আমাদের খুলনার গর্ব তথা দেশের গর্ব। এবার আমি তার সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আশরাফুন্নেছা দুলু, বিশিষ্ট শিশু সাহিত্যিক আশরাফুন্নেছা দুলু 1945 সালে 15 মার্চ ভোলা জেলা দৌলতখানে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম মরহুম আব্দুল মান্নান তালুকদার, মাতা মরহুমা লুৎফুন্নেছা, স্বামী মরহুম এম শামসুর রহমান। তিনি খুলনার সুনামধন্য ইস্টার্ন প্রেসের স্বত্বাধিকারী ছিলেন। 1953 সালে খুলনার কর্নেশন স্কুলের ম্যাগাজিন সুখ তারাতে লেখার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ করেন তিনি। 1962 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বিবাহিত জীবনে সাংসারিক ব্যস্ততা যতই থাক, মনে অদম্য স্পৃহা থাকলে কোনো কিছু অর্জন অসম্ভব নয়। আশরাফুন্নেছা দুলু 1970 সালে এইচএসসি এবং 1974 সালে স্নাতক ডিগ্রিধারী হন। তিনি 3 পুত্র সন্তানের জননী, সকলেই স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক তিনি রত্নগর্ভা উপাধিতে ভূষিত হয়েছেন। ইতিমধ্যে শিশু সাহিত্যিক অবদানের জন্য চাঁদের হাট পদক 2005, গাংচিল সাহিত্য পদক 2006, চারু ও কারুকলা সাংস্কৃতিক বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা, নির্ণয় শিল্পী ফরিদপুর 2007 স্বর্ণপদক, বাংলাদেশ এডিটর ক্লাব ন্যাশনাল অ্যাওয়ার্ড 2007, মেয়র তৌবুর রহমান পাবলিক লাইব্রেরি আয়োজিত বইমেলা সম্মাননা, লেখক কল্যাণ সংস্থার 21 পদক, খুলনা সাহিত্য একাডেমি
কর্তৃক 2008 সম্মাননা, খুলনা লেখিকা সংঘ সম্মাননা পদক সহ অনেক অবদান স্বীকৃত পেয়েছেন আশরাফুন্নেছা দুলু। শিশুদের জন্য তার লেখা 15টি কাব্যগ্রন্থ, আন্তরিকভাবে দুঃখিত, 15টি গ্রন্থ। এই গ্রন্থগুলোর নাম আমি একে একে বলে যাই। ছোটতে ধারাপাত ও অঙ্ক শেখো, 1963 থেকে 1986 পর্যন্ত ছিল। ডিম বাবু, 5ম সংস্করণ হয়েছে 2005 সালে। ছোট্ট পাখি টুনটুনি, পরীর দেশে 1 ঘন্টা, ছোট্ট পুঁটি মাছ ও ফোৎকা বিড়াল, সুন্দরবাবু গল্প 1ম খণ্ড, সুন্দরবাবুর গল্প 2য় খণ্ড, দাদিমা ও রূপালী পরী, মমতাময়ী মুরগি ছাও হাঁসের ছা, এক যে ছিল কুট্টুস সোনা ইঁদুর ছানা, ঈগল খরগোশ ও গুবরে পোকা, বর সেজেছে কাকের ছড়া, তিরিং বিরিং গঙ্গা ফড়িং ছড়া, ছড়ার হাটে ছড়া কিনি ছড়ার বই। এছাড়াও তিনি কিংবদন্তির নায়ক আবু আবদুল্লাহ কলেজ নামে একটি তথ্যমূলক বই প্রকাশ করেছেন 2018 সালে, যা তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট প্রশংসনীয় হয়েছে। কলেজটির সাথে 18 বছর ধরে সম্পৃক্ততার দারুণ এর উপর লেখা গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে। আরও 2টি গ্রন্থ প্রকাশিত হওয়ার পথে। বেদনার আগুন পড়ছে, স্মৃতির শহর, কবিতা সময়, এই 2টি বই অপেক্ষায় আছে। ব্যাপক জনপ্রিয় এবং শিশু সাহিত্যে আশরাফুন্নেছা দুলুর অবস্থান বুঝতে গেলে মনে করি শিশুতোষ উপযোগী লেখার বিষয়ে জানতে হবে, বুঝতে হবে। আজকাল যেনতেন চমকপ্রদ নামকরণ গ্রন্থ প্রচ্ছদ করে বয়স বিবেচনার জ্ঞানাভাব থাকা সত্ত্বেও শিশু সাহিত্য বলে পরিচিতি তুলে ধরতে চায়। আশরাফুন্নেছা দুলু এক্ষেত্রে ব্যতিক্রম এবং স্বকীয় তথা। সফল বলার অপেক্ষা রাখে না। আশরাফুন্নেছা দুলু জাতীয় কবিতা পরিষদ, খুলনা জেলা শাখা, সম্মিলিত সাহিত্য জোট, খুলনা, কবি সমাজ, গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, দক্ষিণ বাংলা লেখক ফোরাম, লেখিকা সংঘ, খুলনা, মহিলা পরিষদ, রতন সেন পাবলিক লাইব্রেরি, বেগম রোকেয়া পাঠাগার, ইনার হুইল ক্লাব, নন্দিনী পাঠচক্র, খুলনা এবং পাবনার বাংলাদেশ কবিতা সংসদ সহ ও পড়শি সাহিত্য সংস্থা অনেকগুলো সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সাহিত্যের ক্ষেত্রে অবদান রেখেছেন। দেশের বিভিন্ন পত্রপত্রিকায় এবং সংকলনে তার অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। তিনি সদালাপী তথা অনন্য ব্যক্তিত্বের অধিকারী। একদমই তাই। এমডি জসিমউদ্দিন এসেছেন, জাহানারা আক্তারি শুভকামনা, দীপক বিশ্বাস এসেছেন ঢাকা থেকে, দেখছি, অসংখ্য ধন্যবাদ, আপনারা আসছেন সেজন্য। শামীম মিয়া আসছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে আশরাফুন্নেছা দুলুর যে কথা আমরা শ্রদ্ধেয় আশরাফুন্নেছা দুলুর যে কথাগুলো আমরা শুনলাম, কথাগুলো একদম সত্যি। আসলে ওনাকে যারা চেনেন, যারা দেখেছেন, আপনারা প্রত্যেকে তাকে সম্মান করবেন দেখলেই। আর লেখা অতুলনীয়। এবং আমি আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই, একটা কথা, যে উনি যে বইটা লিখেছেন থেকে,
ওই বইটা ওই বইটা ওনার প্রত্যেকটা বই আমি পাঠ করেছি। এবং ইতিহাসের যে বইটা লিখেছেন, এই বইটা সত্যি অতুলনীয়, অতুলনীয়। এবং আশরাফুন্নেছা দুলু সম্পর্কে বলতে গেলে বলতে হবে আমাদের মতো বয়সী নাসির আহমেদ, তারপর সেলিম আলতাফ এবং আমি, আরও অনেকে আছেন। আমি এই তিনজন, যেহেতু তিনজন আমরা একই সাথে আছি এখন, সেজন্যই বললাম যে তার হাত ধরেই, তার অনুপ্রেরণায় আমাদের এই পথ চলা। সুপ্রিয় সুধীমণ্ডলী, সম্ভবত বিদ্যুৎ চলে গেল, এখন আমাদের আর কোনো কিছু হবে না, এখানেই শেষ করে দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে কোনো একদিন।